হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন, কেমন চলতেছে? সবাই আমার কথা শুনতে পাচ্ছেন? আমার অডিয়েবল? জি ভাইয়া শুনতে পাচ্ছি। ওকে, কি অবস্থা, ভালো আছেন আপনি? সো আমাদের লাস্ট ক্লাস কি নিয়ে হয়েছিল ভাই? আমাদের লাস্ট ক্লাস, টার্বো থিম। ওকে, লাস্ট ক্লাসটা ছিল টার্বো থিমের উপরে। তার মানে আমরা থিম কাস্টমাইজেশন ক্লাস করেছি, তাই তো? তার মানে জি, একটা টার্বো সুখবর থিম। আমি দিতে পারি, সেটা হচ্ছে নেক্সট ক্লাস হয়তো মিঠাতুল আসিফ ভাই আসতে পারে। ওকে ভাইয়া আপনার সাউন্ড একদমই শোনা যাচ্ছে না, খুবই আস্তে শোনা যাচ্ছে। ওকে, এখন ঠিক আছে? am I audible? হ্যাঁ, এখন ঠিক আছে। জি ক্লিয়ার। ওকে, তাও আমি আচ্ছা ভাইয়া, আমাদের এই অ্যাসাইনমেন্ট গুলি দেখা হচ্ছে না। অ্যাসাইনমেন্ট গুলো প্রত্যেক সপ্তাহে দেখা হবে। যদি না দেখা হয় একটু অপেক্ষা করে, হয়তো এই সপ্তাহের ভিতর তো টার্বো থিমেরটাও দেখে নাই, এর আগেরটাও তো দেখে নাই, আচ্ছা দেখা আচ্ছা, হয় না কোনো এখনো। সমস্যা নেই, একটু অপেক্ষা করেন। অ্যাসাইনমেন্ট টিমকে আমি বলে দিচ্ছি আজকে বা কালকের ভিতরে হচ্ছে ওনারা সমস্ত অ্যাসাইনমেন্ট গুলো দেখে মার্কিং করে দেবে। ক্লিয়ার? ঠিক ওকে আছে। ভাই, আচ্ছা উই আচ্ছা। ক্যান গেট স্টার্টেড। সো আমরা প্রিভিয়াস ক্লাস করেছিলাম কিসের উপর? টার্বো থিম টার্বো থিম। কাস্টমাইজেশন। টার্বো থিম কাস্টমাইজেশনের উপর। ওকে, সো নেক্সট ক্লাসে মিনহাজুল আসিফ ভাই আসবে। সো এই ক্লাসে পরবর্তী বিষয়গুলো সম্পর্কে আমরা ভালোভাবে জানবো। মূলত হচ্ছে মিনহাজ ভাই লাস্ট মানে আগামী দুইটা ক্লাস নিবে হচ্ছে পেজ ফ্লাই অথবা জেম পেজেস এর উপর। আমরা এলিমেন্টর দেখতেছি না, আলমগীর ভাই তো এলিমেন্টর ক্লাসগুলো নিচ্ছে, রাইট? এলিমেন্টর জি কি ভাইয়া। বলেন তো? এলিমেন্টর জি কি ভাইয়া। তো জানেন? এলিমেন্টর কি? পেজ বিল্ডার। পেজ বিল্ডার। একটা পেজ বিল্ডার, রাইট? জি, এটা তো একটা পেজ বিল্ডার। ওয়ার্ডপ্রেসের ভিতরে এলিমেন্টর হচ্ছে একটা পেজ বিল্ডার। ঠিক একই রকম ভাবে শপিফাই এর ভিতরে এরকম অনেকগুলো পেজ বিল্ডার আছে, তার ভিতরে জনপ্রিয় হচ্ছে পেজ ফ্লাই এবং জেম পেজেস। ক্লিয়ার? সো বিনাজ ভাই হয়তো নেক্সট এক দুইটা তিনটা ক্লাসের ভিতরে আসবে, আসার পরে হচ্ছে উনি পেজ ফ্লাই বা জেম পেজেস কিছু টপিক কভার করবে উনি নিজে। ওকে, সো আমরা হচ্ছে পরবর্তী বিষয়গুলোতে চলে যাই। যেমন আমাদের কিছু ইম্পর্টেন্ট থিং বাকি আছে। একটু কষ্ট করে ড্যাশবোর্ডটা তো আমরা দেখেছি প্রথম ক্লাসে, বা ড্যাশবোর্ডে অনেক কিছু এখনো পর্যন্ত আমরা জানি না। ওকে, তো ড্যাশবোর্ডটা সম্পর্কে একটু পরিচিত হই। কারণ এতদিন পর্যন্ত আমরা কি করেছি, একটা প্রোডাক্ট আপলোড করেছি, ভ্যারিয়েবল প্রোডাক্ট এবং সিম্পল প্রোডাক্ট। তারপরে আমরা চলে গিয়েছি কোথায়, একটা থিম কাস্টমাইজেশন, ফ্রি থিম একটা কাস্টমাইজ করেছি, একটা প্রিমিয়াম থিম কাস্টমাইজ করেছি, রাইট? তো তার মানে আমাদের মোটামুটি আহ, কি করেছি, ফার্স্ট দুইটা স্টেপ কি ছিল? অ্যাড ইউর ফার্স্ট প্রোডাক্ট, কাস্টমাইজ ইউর অনলাইন স্টোর। এখনো পর্যন্ত অনলাইন স্টোর কাস্টমাইজের আমাদের আরো কিছু পার্ট বাকি আছে, কারণ এখনো পর্যন্ত আমরা কাস্টমলি পেজ ফ্লাই দিয়ে কোনো একটা পেজ ডিজাইন করা এখনো পর্যন্ত দেখি নাই। ক্লিয়ার? সো এই টপিকটা বাদ মানে কভার হওয়ার পরে তারপরে আমরা চলে যাব নেক্সট পার্টে, সেটা হচ্ছে শিপিং অথবা পেমেন্ট গেটওয়ে সেটআপে। ওকে, তো সমস্যা নেই, আপাতত আমরা হচ্ছে ড্যাশবোর্ড সম্পর্কে একটু জানি। দেখেন, অর্ডারস ইন দ্য ফিউচারে আমি যখন অর্ডার পাবো, তখন এখানে দেখাবে যে আমি কতগুলো অর্ডার পেয়েছি এবং আমার সমস্ত অর্ডারগুলো শো করবে হচ্ছে এখানে। আর ড্রাফট অর্ডার যেগুলো ওইগুলো এখানে শো করবে। ওকে, সো এমন হয় না অনেক সময় হচ্ছে আমার ম্যানুয়ালি একটা ড্রাফট অর্ডার ক্রিয়েট করে রাখা লাগে। তো সেই ক্ষেত্রে আমরা ম্যানুয়ালি যে কোনো ড্রাফট অর্ডার এখানে ক্রিয়েট করে রাখবো, কাস্টমার হয়তো পরবর্তীতে পে করে দিবে। হয়তো এমন একটা অর্ডার আসছে যে অর্ডারটা ক্লায়েন্ট হচ্ছে 2 মাস 3 মাস পরে হচ্ছে নিতে যাচ্ছে, বা 2 দিন 3 দিন পরে নিতে যাচ্ছে। আমি বললাম কি, একটা ড্রাফট অর্ডার ক্রিয়েট করে রাখলাম। পরবর্তীতে ক্লায়েন্ট যখন বলবে বা কাস্টমার যখন বলবে যে হ্যাঁ আমি অর্ডার নিতে যাচ্ছি, তখন আমি হচ্ছে এটাকে মেক ইট অ্যাক্টিভ করে দিতে পারবো। ওকে, জাস্ট সিম্পলি এখানে আমরা ড্রাফট অর্ডার ক্রিয়েট করতে পারবো। অর্ডারগুলো কিভাবে ক্রিয়েট করে, জাস্ট সিম্পলি দেখেন, মূলত হচ্ছে আমার কাস্টমারের অ্যাড্রেস, কোন প্রোডাক্টটা সে পারচেস করবে, সেই বিষয়গুলো আমরা চাইলে সিলেক্ট করে দিতে পারি। ক্লিয়ার? একদম সিম্পল বিষয়। আমাদের জেনারেলি যেসব বিষয়গুলো নিয়ে ভাবা দরকার বা যেসব বিষয়গুলো নিয়ে কাজ করা দরকার ওই রকম টাইপের। যেমন আমার একটা প্রোডাক্ট আপলোড করা আছে, ওকে ফাইন। সো আমরা কি করলাম, আমার কোনো একজন কাস্টমার আমাকে বলে রাখলো যে তুমি হচ্ছে একটা অর্ডার ক্রিয়েট করে রাখতে পারো, অথবা আমাকে সিম্পলি বললো যে আমি এম সাইজের ব্ল্যাকটা হচ্ছে নিতে যাচ্ছে আগামী সপ্তাহে। সো আমি জাস্ট একটা ড্রাফট অর্ডার ক্রিয়েট করে রাখলাম এবং কাস্টমারকে নতুন একটা কাস্টমার ক্রিয়েট করলাম। সাপোজ কাস্টমারটা হচ্ছে আমি। ওকে, সো দিস ওয়ান মি। সো একটা ড্রাফট অর্ডার ক্রিয়েট করে রাখলাম। সো এবং তার ইমেলটা আমি দিয়ে রাখলাম সাপোজ। ওকে ফাইন, এই ইমেলটা দেওয়া যাবে না, এই ইমেলটা দিয়ে রাখলাম। ওকে ফাইন।
সো আমি তার কোম্পানির নাম হাবিজাবি এগুলো দিয়ে আমি একটা কাস্টমার ক্রিয়েট করে নিলাম, এই হচ্ছে আমার কাস্টমার। ওকে, তারপরে কি আছে, ট্যাগ হাবিজাবি সব কিছু ক্রিয়েট করে আমি একটা ড্রাফট অর্ডার ক্রিয়েট করে রাখলাম। এই অর্ডারটা কিন্তু হচ্ছে এমন না যে আমার অ্যাক্টিভ কোনো অর্ডার, এটা আমার এখানে দেখাবে ড্রাফট অর্ডার হিসেবে, ক্লিয়ার? সো যখন হচ্ছে কাস্টমার হচ্ছে এটা নিতে যাবে তখন আমি কালেক্ট পেমেন্ট অথবা হাবিজাবি দিয়ে এটাকে আমি মেইন অর্ডারে নিয়ে যেতে পারবো, ক্লিয়ার? কমপ্লিটেড অর্ডারে নিয়ে যেতে পারবো। বিষয়টা বুঝতে পেরেছি? জাস্ট সিম্পলি জেনে রাখা, এটা এমন কোনো টেকনিক্যাল কাজ না যেটা হচ্ছে আমাকে দেখানোর প্রয়োজন হবে। জাস্ট এখানে থেকে যে অ্যাকচুয়ালি আমার ড্রাফট অর্ডারগুলো চেঞ্জ করা যায় সেই বিষয়গুলো সম্পর্কে আমরা জানলাম। ওকে, তার পরবর্তী বিষয়গুলো চলে আসি। এখান থেকে তো আমরা দেখেছি প্রোডাক্ট আপলোড, রাইট? কালেকশন কিভাবে ক্রিয়েট করতে হয় সেই বিষয়গুলো কি দেখেছি, আমি দেখানো হয়েছে কালেকশন কিভাবে ক্রিয়েট করতে হয় যে কোনো একজন। না, দেখানো ওকে হয়নি। ফাইন, কালেকশন বিষয়টা বাকি ছিল এবং যেটা বলেছিলাম আমি পরবর্তীতে দেখাবো, সিম্পলি ভাবে ট্রাই করবেন। কালেকশন কি মূলত হচ্ছে, এখন কি চলতেছে, সামার চলতেছে না, সামনে হয়তো উইন্টার আসবে, সামনে হয়তো অন্য কোনো ঋতু আসবে, অথবা সামনে কোরবানি আসতেছে, কোরবানির জন্য। সো তার মানে কি, ঈদুল আজহা কালেকশন অথবা সামার কালেকশন। সো তার মানে কি, সামার কালেকশনের ভিতরে আমার টি শার্ট থেকে শুরু করে পায়ের জুতা পর্যন্ত সবকিছু রাখা যায় না, মানে মাল্টিপল ক্যাটাগরি প্রোডাক্ট কিন্তু একটা কালেকশনের ভিতরে রাখা যায়। কনসেপ্টটা বুঝতে পারতেছি? জাস্ট কনসেপ্টটা বুঝেন, আমি টেকনিক্যাল পার্টটা দেখাচ্ছি। তো তার মানে কি, ক্যাটাগরি ডিফারেন্ট, কিন্তু আমি যে বিষয়টা হচ্ছে প্রোডাক্ট আপলোড করার সময় বলেছিলাম, কালেকশন হচ্ছে আমার মাল্টিপল ক্যাটাগরি প্রোডাক্টগুলো একটা কালেকশনে নিয়ে আসা। ওকে, দ্যাটস ইট। সেই বিষয়টা আমরা এখন ক্রিয়েট করবো। খেয়াল করবেন, ক্রিয়েট আ নিউ কালেকশন। এখন আমরা কালেকশনের নাম দিতে পারি। দেখেন সামার কিন্তু আমাকে সাজেস্টই করতেছে। তো যেহেতু আমাদের সামার চলতেছে, আমরা সামার কালেকশন নিয়ে নতুন একটা কালেকশন ক্রিয়েট করলাম। ওকে, সো হিয়ার ইজ মাই কালেকশন। এখন এখানে হচ্ছে আমরা কি করতে পারি, ডেসক্রিপশন লিখতে পারি। ডেসক্রিপশনটা কিসের জন্য, আমার এই কালেকশনে কোন কোন প্রোডাক্টগুলো আছে। যেমন হয় না, অন্যান্য আমরা বিভিন্ন বড় বড় ব্র্যান্ড আরও হতে পারে বা অন্যান্য যে কোনো ওয়েবসাইটে আমরা যখন যাই তখন কি হয়, এই প্রোডাক্টটা কোন কালেকশনে সেটা একটা ডিসক্রিপশন লেখা থাকে, এবং এই কালেকশনে কোন কোন প্রোডাক্ট পাবো সেই বিষয়গুলো সম্পর্কে লেখা থাকে, রাইট? সো এটা আমার ক্লায়েন্ট প্রোভাইড করবে, আমার তো এত কিছু থিঙ্ক করার প্রয়োজন নেই। এখানে আমরা ডিসক্রিপশন বসাবো। তারপরে কি আছে বলেন তো, তারপর হচ্ছে আমাদের দুটো অপশন আছে, দুটো অপশনে আমি দেখবো। একটা হচ্ছে ম্যানুয়াল অপশন, সেটা হচ্ছে এই সামার কালেকশনের ভিতরে আমি যতগুলো প্রোডাক্ট আপলোড করবো ওগুলো ম্যানুয়ালি ওয়ান বাই ওয়ান আমাকে অ্যাড করতে হবে, ক্লিয়ার? তো সেটা কিভাবে করবো একটু পরে আমি দেখাচ্ছি। আপাতত জাস্ট আমি একটা ম্যানুয়াল কালেকশন ক্রিয়েট করলাম ফর সামার। এখন দেখেন, ওই ইমেজ আপলোড করতে পারবো এখানে, হোয়াটএভার, মানে মেন বিষয় খেয়াল করেন, আমরা এখানে ইমেজ আপলোড করতে পারবো, সামার কালেকশনে কোনো একটা ব্যানার তো থাকতেই পারে, রাইট? সেই ব্যানারগুলো আপলোড করতে পারবো, এবং এখানে এসইও ইঞ্জিন লিস্ট, মূলত হচ্ছে সামার কালেকশন নিলাম, এটা যেন গুগলে অ্যাকচুয়ালি হচ্ছে সামার কালেকশন লিখে সার্চ করলে আমার ওয়েবসাইটটা দেখায়, যার কারণে এসইও ইঞ্জিনে আমরা কি করি, মেটা ডিসক্রিপশন অথবা মেটা টাইটেল অ্যাড করে দিই। ওকে, এই হচ্ছে আমার টাইটেল, এই হচ্ছে আমার ডিসক্রিপশন, যেগুলোকে বলে এসইও টাইটেল এবং এসইও ডিসক্রিপশন এবং হ্যান্ডেল অথবা এসইও ইউআরএল বলতে পারি। ওকে, সো দ্যাটস ইট। এখন খেয়াল করুন কি হচ্ছে, এখন আমরা কি করতে ম্যানুয়ালি অ্যাড করছি না, এখন আমাকে প্রত্যেকটা প্রোডাক্ট ম্যানুয়ালি এই কালেকশন অ্যাড করতে হবে। ওকে, অ্যাডেড প্রোডাক্ট হ্যাজ বিন আপডেটেড, অটোমেটিক্যালি সেভ হয়ে গেছে। তো তার মানে আমরা একটা কালেকশন ক্রিয়েট করেছি ম্যানুয়াল কালেকশন, না সরি কালেকশন, যেটা কি হয়েছে, আমাকে ম্যানুয়ালি যে কোনো একটা প্রোডাক্ট ওয়ান বাই ওয়ান অ্যাড টু কাট করতে হবে। কিন্তু ঠিক একইভাবে যখন আমি হচ্ছে অন্য একটা কালেকশন ক্রিয়েট করি, সাপোজ সামনে ঈদ উল ফিতর আসতেছে, অথবা হচ্ছে ওই যে আন্ডার $100 বলতেছে, ও হোয়াট এভার, আমরা উইন্টার কালেকশনের জন্য একটা কালেকশন ক্রিয়েট করে রাখলাম আপাতত, যে উইন্টারের প্রোডাক্ট যখন আমরা আপলোড করবো ইন দ্য ফিউচারে, তখন যেন অটোমেটিক্যালি এই কালেকশনে চলে আসে। এখন কিন্তু উইন্টার চলতেছে না, রাইট? এখন যেহেতু উইন্টার চলতেছে না, একটু সবাই মিট করবেন, কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে আমি কিন্তু সবগুলো কোয়েশ্চেন নিয়ে তারপরে ক্লাস থেকে বের হই, রাইট? সো যেহেতু আমি সবার কোয়েশ্চেনগুলো নিচ্ছি, সো আমি আশা করব ক্লাসের টাইমে যেন কোনো এক্সট্রা নয়েজ না হয়। আমাকে যে কোনো টাইমে কোয়েশ্চেন করতে পারেন, জাস্ট কোয়েশ্চেন করার সময় নিজেকে আনমিউট করবেন, কোয়েশ্চেন করে সাথে সাথে নিজেকে আনমিউট মানে মিউট করে ফেলবেন, ক্লিয়ার? হোয়াটএভার। সো আমরা সামনের দিকে আগাই।
সো উইন্টার কালেকশন আমরা ক্রিয়েট করলাম, একইভাবে এখানে আমরা ডেসক্রিপশন দিতে পারি, একইভাবে এটা একটা ইমেজ দিতে পারি যেটা নাকি ব্যানার ইমেজ হিসেবে থাকবে, এবং এখানে আমরা সিলেক্ট করে দিলাম অটোমেটেড। অটোমেটেড যখন আমরা দিচ্ছি তখন একটা রুলস সেট করতে পারি। রুলসটা কি, আমি ট্যাগ দিলাম ইকুয়াল টু যখন উইন্টার হবে। তো তার মানে ইন দ্য ফিউচার আমি যখন উইন্টার কালেকশনের প্রোডাক্ট আপলোড করব তখন প্রোডাক্ট আপলোড করার সময় ট্যাগ হিসেবে উইন্টার ধরা দিব, মানে নতুন একটা ট্যাগ অ্যাড করবো সেটা হচ্ছে উইন্টার। অথবা আমরা কি করতে পারি, এখানে আমরা ক্যাটাগরি সিলেক্ট করতে পারি, কোন ক্যাটাগরি প্রোডাক্টগুলো আমি কালেকশনে নিয়ে আসতে যাচ্ছি। আমরা প্রাইজের উপর বেস করে নিয়ে আসতে পারি, আমরা প্রোডাক্ট টাইটেলের উপর বেস করে নিয়ে আসতে পারি। প্রোডাক্ট টাইপ এটা কিন্তু আমার মেন ক্যাটাগরি, ওকে। সো এগুলোর উপর বেস করে আমরা কি করতে পারি, প্রোডাক্টগুলোর রুল সেট করতে পারি, যেগুলো অটোমেটিক্যালি এই রুলের সাথে যখন মিলে যাবে তখন অটোমেটিক্যালি এই কালেকশনে প্রোডাক্টগুলো নিয়ে আসবে, ওকে। সো আমি উইন্টার কালেকশনে অ্যাড করে দিলাম সাপোজ হচ্ছে কি কোট বা হাবি যাবে কিছু একটা, হ্যাঁ। সো ইন দ্য ফিউচার যখন আমি কোড টাইপের প্রোডাক্টগুলো আপলোড করবো অটোমেটিক্যালি এই কালেকশনের ভিতরে চলে আসবে। বিষয়টা ক্লিয়ার? এখন দেখেন আমি যখন এই রুলসটা সেট করেছি এখন আমাকে আর ম্যানুয়ালি কোনো প্রোডাক্ট অ্যাড টু কার্ট করার মানে অ্যাড করার প্রয়োজন হচ্ছে না এই কালেকশনে। কালেকশনগুলো কিভাবে অ্যাকচুয়ালি শো করে দেখেন। সো আমি দুইটা কালেকশন ক্রিয়েট করেছি, আমি সামার কালেকশনটা একটু ভিজিট করে আসি। সো এই হচ্ছে আমাদের সামার কালেকশন। আমরা কি করলাম, ভিউ করলাম, সামার কালেকশনের লিঙ্কে চলে আসছে। দেখেন এই হচ্ছে আমার ওয়েবসাইটের লিঙ্ক। এই ওয়েবসাইটের লিঙ্কটা ইন দ্য ফিউচার যখন আমরা ডোমেন কানেক্ট করব তখন তো শর্ট হয়ে যাবে, এবং তারপরে কালেকশন স্ল্যাশ সামার কালেকশন। এই হচ্ছে আমার সব পেজের মতো ওয়ান কাইন্ড অফ সামার কালেকশন দেখাবে। ক্লিয়ার? সো এই হচ্ছে আমাদের কালেকশন। কালেকশন নিয়ে কারো কোনো কোয়েশ্চেন? বিষয়টা ক্লিয়ার? যে বিষয়টা হচ্ছে আমি একবার মনে প্রোডাক্ট আপলোড করার সময় জাস্ট সিম্পলি থিওরিক্যালি বলেছিলাম, সেটা আমরা এখন দেখলাম। এখন চলে আসি পরবর্তী বিষয়, ইনভেন্টরি। অ্যাকচুয়ালি ইনভেন্টরি বলতে কে কি বুঝেন একটু বলেন তো। হোয়াট ইজ ইনভেন্টরি ফর ই কমার্স সাইট অথবা অনলাইন শপ অথবা ফিজিক্যাল শপ? ইনভেন্টরি অ্যাকচুয়ালি কি কেউ জানেন? আচ্ছা আমি না এক্সপ্লেন করতেছি। ইনভেন্টরি হচ্ছে ওয়ান কাইন্ড অফ ওয়্যার হাউসে কয়টা প্রোডাক্ট আছে। এই হচ্ছে এম ফর ব্ল্যাক, রাইট? মিডিয়াম সাইজের ব্ল্যাক কালারটা কত পিস আমার কাছে আছে সেটা হচ্ছে আমার ওয়্যার হাউসে। সাপোজ আমি দোকান দিতাম, দোকানে আমার মুড়ি কত প্যাকেট আছে, চানাচুর কত প্যাকেট আছে, রাইট? এই বিষয়টা হচ্ছে ইনভেন্টরি। চানাচুর যদি 10 প্যাকেট থাকে তার মানে হচ্ছে আমার 10 প্যাকেট হচ্ছে আমার ইনভেন্টরি। তো অন্যান্য যতগুলো প্ল্যাটফর্ম আছে বা সিএমএস আছে প্রত্যেকটা সিএমএস হচ্ছে আমার ই কমার্স সাইটটাকে সঠিকভাবে মেনটেন করার জন্য কতগুলো প্রোডাক্ট আছে বা কি আছে এইসব হিসাব টিকাসগুলো করার জন্য আমার আলাদা টুলসের প্রয়োজন হয়। শপিফাই এই কারণেই ডিফারেন্ট। শপিফাই হচ্ছে ই কমার্সের জন্য সবকিছু অটোমেটেড। এখন থেকে খেয়াল করবেন, এখন থেকে আগামী যতগুলো ক্লাস আমরা করবো ততগুলো ক্লাস দেখবেন ডিফারেন্ট। অন্যান্য সিএমএস এইসব অপশনগুলো আমরা কখনো পাবোই না, পেলেও আমাকে আলাদাভাবে ইন্টিগ্রেট করার প্রয়োজন হবে অটোমেটেডটা। এখন সিম্পলি আমি বলি আমার অনলাইন স্টোরে কতগুলো প্রোডাক্ট আছে, কতগুলো প্রোডাক্ট নতুন ঢুকেছে, কতগুলো প্রোডাক্ট আমি নতুন পারচেস করেছি, কতগুলো প্রোডাক্ট আমার সাপোজ ঢাকা একটা ওয়্যার হাউস আছে, চিটাগং একটা ওয়্যার হাউস আছে। তো আমি ঢাকা থেকে কিছু প্রোডাক্ট হচ্ছে চিটাগং ওয়্যার হাউসে পাঠায় দিতে যাচ্ছি। তো তার মানে আমার চিটাগং ওয়্যার হাউসে কতগুলো প্রোডাক্ট আছে সেই বিষয়গুলো যদি আমি দেখতে পারি সেটা আমার জন্য ভালো না? সো এইভাবে আমি সকল কিছু মেনটেন করতে পারবো ইনভেন্টরি থেকে। ক্লিয়ার? সো একটু পরে আমি দেখতেছি ইনভেন্টরিগুলো কিভাবে পারফেক্টলি ম্যানেজ করব। এখনো পর্যন্ত আমার একটা লোকেশন আছে, আমি আরো একটা লোকেশন ক্রিয়েট করবো একটু পরেই। লোকেশনগুলো কি সেই বিষয়টা আমরা দেখবো। সো এখন একটু দেখবেন আজকে ক্লাসটা হচ্ছে একটু থিওরিক্যালি হবে, ওয়ান কাইন্ড অফ আবার টেকনিক্যালি হবে, বাট এই বিষয়গুলো আপনাদের জানার প্রয়োজন। কারণ হচ্ছে আমরা যখন হচ্ছে একটা অনলাইন স্টোর ম্যানেজ করবো শপিফাইতে তখন এই বিষয়গুলো সম্পর্কে এনাফ নলেজ যখন থাকবে তখন আমি ক্লায়েন্টকে ভালোভাবে সাজেস্ট করতে পারবো এবং ক্লায়েন্ট সম্পর্কে বেটার ধারণা রাখতে পারবো যে ক্লায়েন্টের কোথায় কি আছে হোয়াট এভার। সো এখন আমরা সামনের দিকে আগাই। সো ইনভেন্টরি কি হচ্ছে, 100 পিস প্রোডাক্ট আছে, হ্যাঁ 90 পিস আছে, 10 পিস আছে, এটা 20 পিস আছে, 0 পিস আছে। তো যেগুলো 0 পিস আছে সেগুলো নতুন করে আবার হচ্ছে অ্যাড করতে হবে। সো অ্যাড করার নিয়ম আছে, আপনি ম্যানুয়ালি অ্যাড করার প্রয়োজন নাই, কারণ ম্যানুয়ালি অ্যাড করলে কিন্তু আপনার হিসাব থাকতেছে না।
ম্যানুয়ালি অ্যাড করলে কিন্তু আপনার হিসাব থাকতেছে না যে কত পিস কখন অ্যাড হয়েছে, কত দিন পরে অ্যাড হয়েছে। ভয়েস কোয়ালিটি খারাপ, আমার ভয়েস তো মনে পারফেক্টলি শোনা যাচ্ছে ভাই। হ্যালো শোনা হ্যালো। যাচ্ছে কিন্তু একটা নয়েজ নয়েজ আসতেছে। পিছনে একটা নয়েজ আসছে, একটা মনে নয়েজ হয় আসতেছে, নয়েজ তো আসার ভলিউমটা কথা না। বেশি বাড়ানো বা কিছু একটা হবে, আমি লাফাচ্ছে অডিও ইনপুটটা বাড়াই দিয়েছি, যার কারণে হয়তো আমার সিপিইউর ইয়াটা হচ্ছে আসতেছে, ফ্যানটা যেটা চলে। আচ্ছা আমি অডিও ইনপুটটা কমাই দিই, কমাই দিলে আবার আপনার ভয়েস শুনতে পারবেন কম। কোনো সমস্যা নেই, আপনি ক্লাস চালান। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ফাইন। সো ইনভেন্টরি মূলত হচ্ছে আমার ম্যানুয়ালি অ্যাড করার কোনো প্রয়োজন নেই, বুঝে ট্রাই করেন। ম্যানুয়ালি অ্যাড করলে কিন্তু আমার কোনো হিসাব থাকতেছে না। সো এটা এখন অ্যাকচুয়ালি কীভাবে অ্যাড করবো বুঝে ট্রাই করবেন। আমি যদি আমার দোকানে, সাপোজ একটা ফিজিক্যাল শপের কথা চিন্তা করেন, সে যদি দোকানে কোনো একটা মাল উঠাতে যায়, সে মালটা অবশ্যই সে কোনো না কোনো জায়গা থেকে পাইকারি মূল্যে কিনে তারপর উঠাইছে, রাইট? তো অপশন কয়টা? আপনি সিম্পলি একটা দোকানে, অনলাইন স্টোরের কথা বাদ দিই, আপনি আপনার দোকানে মাল উঠাবেন, দুইটা অপশন। এক হচ্ছে কোনো একটা জায়গা থেকে আপনি প্রোডাক্ট কিনে সেই প্রোডাক্টটা আপনার ইনভেন্টরিতে অ্যাড করবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনার অন্য একটা জায়গার দোকান আছে, সেই দোকান থেকে কিছু প্রোডাক্ট ট্রান্সফার করে এই দোকানে নিয়ে আসবেন, রাইট? বিষয়টা কি বুঝতে পারতেছি? জি ভাই, বুঝতে পারছি। ওকে, সো তার মানে এই যে ইনভেন্টরিটা আমরা দেখতেছি, এই ইনভেন্টরিতে আমাদের এক্সেল ফর হোয়াইটের 0 প্রোডাক্ট আছে, তার মানে আমাদের প্রোডাক্ট হাতে নাই। সো এই প্রোডাক্টগুলো এখন কিভাবে কিনবো বলেন তো? সো আমি ম্যানুয়ালি এখানে 10 পিস অ্যাড করে দিব, এটা করলে তো আমার কোনো হিসাব থাকলো না যে পরবর্তীতে কত পিস অ্যাড হয়েছে, কত পিস অ্যাড হবে, রাইট? সো এটার জন্য অটোমেটিক্যালি একটা টুলস দেওয়া আছে, সেটা হচ্ছে পারচেস অর্ডার। আমি কত তারিখে কোথায় থেকে পারচেস করেছি সে সমস্ত হিসাব নিকাশ হচ্ছে আমি আমার শপিফাই ব্যাকএন্ড থেকে করতে পারবো। ওকে, এখন এটি খেয়াল করবেন, ক্রিয়েট অ্যান্ড পারচেস অর্ডার আমরা ক্রিয়েট করলাম। তারপর আমরা কি করলাম, নতুন একটা সাপ্লায়ার ক্রিয়েট করলাম। সাপোজ আমি আমার অনলাইন স্টোরের জন্য অন্য একটা সাপ্লায়ারের কাছ থেকে অথবা অন্য একটা ম্যানুফ্যাকচারের কাছ থেকে প্রোডাক্টটা পারচেস করলাম, রাইট? আমি এই টি শার্টটা পারচেস করবো কার কাছ থেকে? কোনো একটা বাইং হাউসের কাছ থেকে, কোনো একটা সাপ্লায়ারের কাছ থেকে, কোনো একটা হোলসেলারের কাছ থেকে, রাইট? সো তার আমরা নাম দিতে পারি যাতে ইন দ্য ফিউচারে আমি বুঝতে পারি যে এত পিস প্রোডাক্ট আমি অত তারিখে কিনেছিলাম, রাইট? সো আমি সাপোজ কিছু একটা নাম দিয়ে দিলাম, কেডি টাইপ কিছু একটা, হ্যাঁ। তারপরে বাংলাদেশ, তার অ্যাড্রেস আমরা দিতে পারি, হ্যাঁ। সো অ্যাড্রেস না দিলেও কোনো সমস্যা নেই, তাও আমি দিয়ে দিচ্ছি। আমি ঢাকা লিখে সার্চ করবো, ঢাকা বাংলাদেশ পেয়ে গেছে, হাবি জাবি সকল বিষয়গুলো পেয়ে গেছে। ওকে, তার নাম, তার কন্ট্যাক্ট ইনফরমেশন, তার ইমেল অ্যাড্রেস, হাবি জাবি সমস্ত বিষয়গুলো আমি চাইলে দিতে পারি। এখন আমি সেভ করে দিয়েছি। ওকে, সেভ করার পর তারপরে কি আছে, কোন লোকেশনের জন্য অ্যাড করতে যাচ্ছি, এই লোকেশন বিষয়টা আমরা এখনো পর্যন্ত বুঝবো না, কারণ এখনো পর্যন্ত আমি লোকেশন অ্যাড করি না, একটু পরে আমি অ্যাড করতেছি। মূলত হচ্ছে লোকেশনটা হচ্ছে আমার ঢাকা একটা ওয়্যার হাউস, চিটাগং একটা ওয়্যার হাউস, রংপুর একটা ওয়্যার হাউস, আমার গাজীপুর একটা ওয়্যার হাউস, এই বিষয়গুলো সিম্পল, হ্যাঁ। তো তার মানে আমি চাইলে কি করতে পারবো, মাল্টিপল ওয়্যার হাউসে কোথায় কোন প্রোডাক্টটা আছে এবং কোন ওয়্যার হাউসের জন্য প্রোডাক্টটা পারচেস করতে আছি সেই সমস্ত বিষয় এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো, ক্লিয়ার? সো আমি কি করলাম, পেমেন্ট টার্মস, তাকে আমি কিভাবে পেমেন্ট করেছি, এই সাপ্লায়ার, এটা কিন্তু সাপ্লায়ার, তার থেকে আমি প্রোডাক্ট কিনতেছি, যে প্রোডাক্টটা আমি ইন দ্য ফিউচারে সেল করব। তো তার মানে কোথা থেকে কিনতেছি, কার কাছে সেল করব, সেই সমস্ত হিসাব নিকাশ আমার কাছে থাকবে ফ্রম দ্য ব্যাক এন্ড, রাইট? তো আমি সাপ্লায়ারের কারেন্সি দিয়ে দিলাম, কি কারেন্সি দিয়ে পেমেন্ট করেছি, কত তারিখে, এটা হচ্ছে কি হলো, এস্টিমেট অ্যারাইভাল টাইম, কত তারিখে অ্যারাইভাল হবে। কোনো শিপিং প্রোভাইডার দিয়ে যদি অ্যারাইভাল হয়, বুঝে ট্রাই করেন। আমাকে যে প্রোডাক্টগুলো পাঠাবে সেই প্রোডাক্টগুলো যদি হচ্ছে অ্যামাজন কোনো লজিস্টিক ইয়া থেকে ইয়া করে, বা অন্য কোনো অ্যাপেল এক্সপ্রেস, যে বাংলাদেশের সুন্দরবন, রেডেক্সের মতো এরকম অনেক ধরনের ইন্টারন্যাশনাল শিপিং প্রোভাইডার আছে। ডিএচএল এর কথাটা আমরা শুনে থাকি, ডিএচএল আমরা জানি। তারপর ইউপিএস এর কথা জানি, ইউএসপিএস এর কথা জানি, রাইট? জাপান পোস্ট, তার মানে জাপানের। এগুলো হচ্ছে, এগুলোর দ্বারা অ্যাকচুয়ালি হচ্ছে আপনাকে যদি পাঠায় তাহলে সেটাও ট্র্যাক থাকবে, বুঝতে পেরেছেন? শপিফাই কি করেছে, আপনি কোন এক মানে আপনার অনলাইন স্টোরে প্রোডাক্ট সেল করবেন, কোথা থেকে প্রোডাক্টটা পারচেস করেছেন, মানে কোথা থেকে এই প্রোডাক্টটা আপনি স্টোর করেছেন,
এবং কার কাছে সেল করবেন, কত পিস সেল করবেন, কত পিস আসলো, কত পিস গেল, তো সমস্ত বিষয়গুলো শপিফাই ব্যাকএন্ড থেকে হিসাব রাখতে চায় এবং হিসাব রাখলে আপনার জন্য সুবিধা ইন দ্য ফিউচার হোয়াট এভার। সো আপনি যে কোনো কিছু অ্যাড করে তার ট্র্যাকিং নাম্বার অ্যাড করে দিতে পারবেন। আপাতত আমি ট্র্যাকিং নাম্বার অ্যাড করতে যাচ্ছি না, কারণ আমি জাস্ট আদার দিয়ে সিলেক্ট করে দিলাম হোয়াট এভার। তো এইখানে আপনার যদি কোনো এরকম কোনো প্ল্যাটফর্ম আসে তাহলে সেই প্ল্যাটফর্মের জন্য আপনি এইভাবে ট্র্যাকিং ইউআরএল পর্যন্ত দিয়ে দিতে পারেন। তাহলে হচ্ছে কি আমার এখানে সমস্ত হিসাব থাকলো যে এই প্রোভাইডার সাপোজ সুন্দরবনের মাধ্যমে আমার এত পিস প্রোডাক্ট এত তারিখে আসছিল এবং এটার হিসাব আমার কাছে থাকলো, যার কারণে ইন দ্য ফিউচারে যখন আমি ট্যাক্স দিতে যাব, ট্যাক্স অডিট যদি কেউ করতে আসে তাহলে তারও সুবিধা হবে এই বিষয়গুলো জানার জন্য। এখন কত পিস প্রোডাক্ট আসবে, কোন প্রোডাক্টটা আসবে, অল প্রোডাক্টে ক্লিক করলাম। আমার এক্সেলের 0 পিস প্রোডাক্ট আছে, এক্সেল ফর হোয়াইট, এক্সেল ফর ব্ল্যাক। এই দুইটা প্রোডাক্ট আমি হচ্ছে পারচেস করব। কত পিস পারচেস করব খেয়াল করবেন, আমি পারচেস করব হচ্ছে 110 পিস। সাপোজ 100 পিস পারচেস করলাম, এটা পারচেস করলাম আমি হচ্ছে 90 পিস। কত টাকা কস্ট হয়েছে সেটাও হিসাব হবে। আমার কস্ট হয়েছে প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে 100 টাকা, এই প্রোডাক্টের ক্ষেত্রে 100 টাকা খরচ হয়েছে। কত পার্সেন্ট ট্যাক্স দেওয়া লাগবে, সাপোজ 4%। তো ট্যাক্স রেটটাও পর্যন্ত ক্যালকুলেট করে দিবে অটোমেটিক্যালি আমাকে। এবং সেটা যদি কোনো রেফারেন্স নাম্বার থাকতে চাই, সাপ্লায়ার থেকে কোন মানে সাপ্লায়ারে যদি কোনো নোট থাকে সেই নোটটা যদি আমরা নিতে চাই, সেই সমস্ত বিষয়গুলো আমরা এখান থেকে অ্যাড করে দিতে পারি, যাতে ইন দ্য ফিউচার আমি যখন দেখব যে এত পিস প্রোডাক্টগুলো আমি পারচেস করেছিলাম, কেন পারচেস করেছিলাম সেটার রিজনটা যেন আমি জানতে পারি। তো তার মানে আমি একটা ড্রাফট অর্ডার ক্রিয়েট করে ফেলেছি, এইটাকে অর্ডার করে দিলাম। তার মানে সাপ্লায়ারের কাছে অর্ডার করে দিলাম, সাপ্লায়ার এখন আমাকে কি করবে, প্রোডাক্টটা পাঠাবে। সো আমি ইনভেন্টরি রিসিভ করেছি, দেখেন যখন রিসিভ করব তখন রিসিভ করে ফেলেছি। এখন কত পিস প্রোডাক্ট এক্সেভ হয়েছে, এমন হয় না অনেক সময় যে কেউ একজন প্রোডাক্ট পাঠাইছে কোনো একটা সাপ্লায়ার, তার 10 পিস হচ্ছে অ্যাপ্রুভ হয়েছে, বাকি প্রোডাক্টগুলো অ্যাপ্রুভ হয় না, রিজেক্ট, বিভিন্ন কারণ হতে পারে। তো আমরা এরকম সব কিছু একসেপ্ট করে দিতে পারি, কত পিস রিজেক্ট হয়েছে সে সমস্ত বিষয়গুলো মেনশন করে দিতে পারি। আমি সবগুলা একসেপ্ট করে দিলাম এবং সেভ করে দিলাম। সো তার মানে আমি টোটাল কত পিস রিসিভ করতেছি, 190 পিস। 190 পিসই রিসিভ হয়ে গেছে। কোন শপের জন্য, শপ লোকেশনটা একটাই আছে যার কারণে একটাই দেখাচ্ছে, দিয়ে রিসিভ ইনভেন্টরিতে ক্লিক করলাম। আচ্ছা হোয়াটএভার, আর রিসিভ ইনভেন্টরিতে দরকার নেই, কারণ এখন আমরা যদি ইনভেন্টরিতে যাই, ইনভেন্টরিতে গেলেই দেখতে পারবো আমার যেগুলো 0 পিস ছিল এগুলো কিন্তু আমার 0 পিস ছিল। 100 পিস অর্ডার দিয়েছি, 100 পিসের ট্র্যাকিং কিন্তু আমার থেকে গেল, রাইট। সব চাইলে আমি ডিরেক্টলি অ্যাড করে দিতে পারতাম, বাট অ্যাড করলে কি হইতো, আমার কোনো হিসাব থাকতো না। তো শপিফাই চায় আপনার যেন প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে হিসাব থাকে। সেই বিষয়গুলো সম্পর্কে একটু ধারণা নেন। আমি 1-2 মিনিটের ভিতর ব্যাক করতেছি, জাস্ট আ মিনিট, হোল্ড অন।
আসসালামু আলাইকুম। ওকে, আমি একটু রেস্ট নিয়েছি, পানি খেলাম। ওকে, সো আমরা হচ্ছে স্টার্ট করি। কোথায় ছিলাম? ইনভেন্টরিতে ছিলাম এবং নতুন একটা পার্সেস অর্ডার ক্রিয়েট করেছি। তার মানে প্রথমে আমি যেটা বলেছি, আমি যদি আমার স্টোরে প্রোডাক্ট অ্যাড করতে চাই তাহলে দুইটা উপায় অ্যাড করতে পারবো। একটা হচ্ছে প্রোডাক্টটা কিনে, দ্বিতীয়টা হচ্ছে আমি প্রোডাক্টটা ওয়্যার হাউসে ট্রান্সফার করে। তার মানে হচ্ছে আমার ঢাকা একটা ওয়্যার হাউস আছে, চিটাগং একটা ওয়্যার হাউস আছে। তার মানে চিটাগংয়ের ওয়্যার হাউস থেকে যদি ঢাকার ওয়্যার হাউসে প্রোডাক্টটা পাঠায় তাহলেই একমাত্র ওই প্রোডাক্ট আমি রিসিভ করতে পারবো। সো ওইটারও হিসাব আমি চাইলে কি করতে পারবো, রাখতে পারবো। কিভাবে রাখবো? তার আগে হচ্ছে আমরা ছোট একটা কাজ করব, সেটা হচ্ছে সেটিংসে চলে আসবো। আমরা মাল্টিপল লোকেশন অ্যাড করে নিই। আপাতত কিন্তু আমাদের একটাই লোকেশন বাই ডিফল্ট। লোকেশন বিষয়টা কি? লোকেশন বিষয়টা হচ্ছে ওয়্যার হাউস। এতক্ষণ ধরে বারবার আমি বলতেছি না, ঢাকা ওয়্যার হাউস এবং চিটাগং ওয়্যার হাউস, ওইটাই। সো এখন আমরা এই সব লোকেশনটাকে নাম দিব হচ্ছে ঢাকা। সো এটা হচ্ছে আমার ঢাকার লোকেশন। ওকে, সেভ। সো এটার অ্যাড্রেসও চাইলে আমরা দিতে পারি, অবশ্যই অ্যাড্রেসটা ম্যান্ডেটরি বলতেছে। সো ঢাকা বাংলাদেশ, সেটা অ্যাড্রেস দিতে পারি, পোস্টাল করতে দিলাম, নাম্বার টাম্বার হাবি যাবে সব কিছু দিতে পারি। সো এটা কি আমার ঢাকার ওয়্যার হাউস, ওকে, বা ঢাকার শোরুম। আরেকটা শোরুম আমরা ক্রিয়েট করতে পারি, সেটা হচ্ছে চিটাগংয়ের জন্য। খেয়াল করবেন কি করলাম, চিটাগং, ফাইন। তো আমরা চিটাগং লিখলাম, চিটাগং বাংলাদেশ, এটা অ্যাড্রেস ট্যাড্রেস সব কিছু দিতে পারি। দিলাম, দুইটা লোকেশন আমরা ক্রিয়েট করলাম। তার মানে এখানে লোকেশন বিষয়টা তো বুঝছি, রাইট? সেটা হচ্ছে কি, একটা আমার ঢাকায় ওয়্যার হাউস আর একটা আমার চিটাগংয়ে। তো এখন কেউ যদি ফেনী থেকে অর্ডার করে, এখন আমার উপর নির্ভর করবে এই প্রোডাক্টটা আমি কোথা থেকে পাঠাবো, ঢাকা থেকে প্রোডাক্টটা পাঠাবো না চিটাগং থেকে প্রোডাক্টটা ফেনীতে পাঠাবো। ক্লিয়ার? তো তার মানে আমি মাল্টিপল ইনভেন্টরি ম্যানেজ করতে পারতেছি এই আমার সিঙ্গেল স্টোর থেকে, এবং কোন ইনভেন্টরিতে কোন ওয়্যার হাউসে কত পিস প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টটা আমি দেখতে পারতেছি, কত পিস প্রোডাক্ট আমি পারচেস করছি সেটাও আমি দেখতে পারতেছি। এবং এইখানে প্লাস আমি 200 প্লাস লোকেশন অ্যাড করতে পারবো। তো তার মানে আমার 200টা শোরুম আমি অ্যাড করতে পারবো এখানে। আমি যদি আরো বেশি প্যাকেজ নেই, আনলিমিটেড লোকেশন আমরা অ্যাড করতে পারবো, বা আনলিমিটেড ওয়্যার হাউস আমরা অ্যাড করতে পারবো, এবং আনলিমিটেড প্রোডাক্ট ওয়্যার হাউস এবং হচ্ছে কত পিস প্রোডাক্ট আছে, ইনভেন্টরি, হাবিজাবি সমস্ত বিষয়গুলো আমরা মেনটেন করতে পারতেছি এইখান থেকে, রাইট? এই বিষয়টা বোঝানোর জন্য লোকেশনটা আমি অ্যাড করলাম, শেষ, ক্লোজ করে দিলাম। এখন দেখেন, যেহেতু আমার দুইটা লোকেশন আছে, এখন একটু খেয়াল করবেন, এতক্ষণ যে প্রোডাক্টগুলো আমরা অ্যাড করলাম সেগুলো কোন ইনভেন্টরির জন্য, সরি কোন ওয়্যার হাউসের জন্য? সেটা ঢাকার ওয়্যার হাউসের জন্য। চিটাগং ওয়্যার হাউসে গেলে দেখতে পারবো আমাদের কোনো প্রোডাক্ট নাই, দেখেন নো ইনভেন্টরি ফাউন্ড। তো তার মানে কি, সমস্ত বিষয়গুলো হিসাব আমরা রাখতে পারতেছি না ফ্রম দ্য ব্যাক এন্ড। দ্যাটস ইট, এটাই বোঝানোর জন্য এতক্ষণ করেছি। তো তার মানে আমি চিটাগং ওয়্যার হাউসের জন্য আমি নতুন প্রোডাক্ট পারচেস অর্ডার ক্রিয়েট করতে পারি, ওই প্রোডাক্টগুলো রিসিভ করলে চিটাগংয়ে আমার প্রোডাক্টগুলো চলে আসবে। So আরো আরো একটা ওয়েতে করতে পারি, সেটা হচ্ছে ট্রান্সফার। কিভাবে ট্রান্সফার করবো? এখন আমি চাচ্ছি যে আমি আমার ঢাকা থেকে কিছু প্রোডাক্ট হচ্ছে চিটাগং ওয়্যার হাউসে ট্রান্সফার করি, অথবা চিটাগং ওয়্যার হাউসের জন্য নতুন কিছু প্রোডাক্ট কিনি। তো সেগুলো পার্সেস অর্ডার দিয়ে আমরা কিনবো এবং সেটার ট্র্যাকিং পর্যন্ত আমরা এখান থেকে রাখবো। আর ট্রান্সফার যদি করি, ক্রিয়েট আ নিউ ট্রান্সফার, দেখেন আমি অরিজিন সিলেক্ট করলাম ঢাকা, ঢাকা থেকে প্রোডাক্টগুলো ট্রান্সফার করবো হচ্ছে চিটাগং ওয়্যার হাউসে। কোন প্রোডাক্টগুলো ট্রান্সফার করবো? অল প্রোডাক্ট ক্লিক করলাম, এম ফর ব্ল্যাক 100 পিস আছে, এখান থেকে আমরা হয়তো 50 পিস প্রোডাক্ট ট্রান্সফার করবো হচ্ছে আমার চিটাগং ওয়্যার হাউসে। ওকে, 50 পিস করলাম। আরো কোনো প্রোডাক্ট হচ্ছে আমি ট্রান্সফার করতে যাচ্ছি, হ্যাঁ আমি চাচ্ছি হচ্ছে এই প্রোডাক্টের ডিমান্ড অনেক বেশি, ব্ল্যাক, এটা 10 পিস আছে, কোনো সমস্যা নেই, এটা 100 পিস আছে, এই প্রোডাক্ট আমি ট্রান্সফার করলাম কোথায়? ঢাকা থেকে চিটাগং। এবং অ্যারাইভাল ডেট কবে মানে পৌঁছাবে, 2 তারিখে আমি দিয়ে দিলাম যে 2 তারিখে পৌঁছে যাবে। কোনো ক্যারিয়ার থাকলে আমরা ক্যারিয়ার সিলেক্ট করে দিতে পারি, ট্র্যাকিং নাম্বারও সিলেক্ট করে দিতে পারি। ওকে, ঠিক আগের মতো। তো ঢাকা থেকে যে আমি এখান থেকে প্রোডাক্টটা চিটাগং পাঠাবো, সেটা কীভাবে পাঠাবো? সুন্দরবনের মাধ্যমে অথবা রেল এক্সের মাধ্যমে। তো এইরকম যদি কোনো ট্রান্সপোর্টেশন থাকে তাহলে সেগুলো আমরা দিতে পারি এবং ট্র্যাকও করতে পারবো, যাতে ইন দ্য ফিউচার আমার সুবিধা হয়। দ্যাটস ইট।
তো আমি একটা রেফারেন্স নাম্বার দিতে পারি, যে এই রেফারেন্স নাম্বারের আন্ডারে যে আছে ট্যাগ বা হাবিজাবি কিছু একটা দিতে পারি, হোয়াট এভার, সেভ অ্যাজ ড্রাফট। তো তার মানে আমার ঢাকা থেকে এই প্রোডাক্টটা চলে গেল কোথায়, চিটাগংয়ে, এখনো যায় না, পেন্ডিং আছে, মার্ক অ্যাজ পেন্ডিং। তো আমি পেন্ডিং এ ক্লিক করলাম, হ্যাঁ। তারপরে চিটাগংয়ে এই প্রোডাক্টটা রিসিভ করছে, তো আমি রিসিভ ইনভেন্টরিতে ক্লিক করলাম। ক্লিক করার পর কত পিস রিসিভ করেছে সেই বিষয়টা আমরা হচ্ছে এখানে দিতে পারি। সো আমি যাচ্ছি একসেপ্ট অল আনরিসিভ ফাইল, ওকে। তো তার মানে কি হলো, 50 পিসই রিসিভ করেছে চিটাগং ওয়্যার হাউসে। তো তার মানে ঢাকা থেকে 50 পিস কমে যাবে, চিটাগংয়ে 50 পিস বেড়ে যাবে, এটাই তো। সো রিসিভ ইনভেন্টরিতে ক্লিক করলাম, শেষ, ডান। এখন আমি একটু ইনভেন্টরিতে চলে যাই, আবারও গিয়ে দেখবো কি জানেন, চিটাগং ওয়্যার হাউসে কিন্তু এখন প্রোডাক্ট দেখাচ্ছে, দেখেন 50 পিস প্রোডাক্ট দেখাচ্ছে, রাইট। ঢাকার ওয়্যার হাউসে কি আছে, এখানে 100 পিস ছিল, এখানে 100 পিস ছিল, 100 পিস মানে 50 পিস করে কমে গেছে। তার মানে আমার কোন ওয়্যার হাউসে কত পিস প্রোডাক্ট আছে, কত পিস প্রোডাক্ট সেল হয়েছে, কত পিস প্রোডাক্ট আমি পারচেস করেছি, কত পিস প্রোডাক্ট আমি হচ্ছে এই ওয়্যার হাউস থেকে ওই ওয়্যার হাউসে ট্রান্সফার করেছি, সেই বিষয়গুলো আমি দেখতে পাচ্ছি হচ্ছে, বা হিসাব করতে পারতেছি। এখন ক্লিয়ার এই উপরের কালেকশন, ইনভেন্টরি, পারচেস অর্ডার এবং ট্রান্সফার। কোনো সমস্যা বুঝতে হয়েছে? পারফেক্ট। ট্র্যাকিং নাম্বার দিয়ে কি বোঝানো হয়, আমরা যখন দারাজে বা হাবিজাবিতে অর্ডার করি তখন একটা ট্র্যাকিং নাম্বার পাই না, সেই ট্র্যাকিং নাম্বার দিয়ে হচ্ছে, নাম্বার যখন পাই ওই ট্র্যাকিং লিঙ্কে যখন আমরা ক্লিক করি তখন আমরা ট্র্যাক করতে পারি, ক্লিয়ার? ওকে, দ্যাটস ইট। আমার গিফট কার্ড কি আমি দেখাইছিলাম? মনে জি হয় না। না দেখানো হয়েছে। গিফট কার্ড সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে, হোয়াট ইজ গিফট কার্ড? না ভাইয়া। ওকে, ফাইন। হয়তো কিছুদিন আগে ইবিল টিবিলে হাবিজাবি এগুলো সম্পর্কে জানলে হয়তো গিফট কার্ড সম্পর্কে বুঝতে পারতেন। আহ, ওরা কি করেছে, ওরা হচ্ছে আপনি মানে গিফট কার্ড সম্পর্কে আমরা বলি, ওরা কি করেছে ডাজন্ট ম্যাটার। গিফট কার্ড অ্যাকচুয়ালি কি, গিফট কার্ড হচ্ছে মূলত আমার, সাপোজ আমি একটা অ্যামাউন্ট কিনে রাখলাম, গিফট কার্ডের ভ্যালু থাকলো হচ্ছে 10,000 টাকা, আমি 10,000 টাকা দিয়ে এই একটা ভ্যালু বা গিফট কার্ড কিনে রাখলাম। এই গিফট কার্ড দিয়ে আমি 10,000 টাকার সমমূল্যের যে কোনো প্রোডাক্ট আমার স্টোর থেকে পারচেস করতে পারবেন। তার মানে বুঝতে পেরেছেন ব্যাপারটা? এটা হচ্ছে একটা ভ্যালু কিনে রাখা, ভ্যালু কিনে রাখার ফলে বা বদলতে আমি ওই 10,000 টাকার সমমূল্যে যে কোনো প্রোডাক্ট আমি আমার স্টোর থেকে পারচেস করতে পারবো, একটা কোড পাবেন, সেই কোডের মাধ্যমে। বুঝতে পেরেছি? একটু জি আবার ভাইয়া। বলবেন? আবার বলতে হবে, আচ্ছা হোয়াটএভার, সমস্যা নেই। আমরা যখন হচ্ছে একটা গিফট কার্ড ক্রিয়েট করি, ওকে, আচ্ছা, গিফট কার্ড ক্রিয়েট করার আগে একটা প্রোডাক্টই ক্রিয়েট করি। So, আমরা একটা প্রোডাক্ট মানে আপলোড করলাম, এতদিন পর্যন্ত আমরা দুইটা প্রোডাক্ট আপলোড করেছি, সেটা হচ্ছে কি সিম্পল প্রোডাক্ট, দুই ভ্যারিয়েবল প্রোডাক্ট। এখন আমরা আপলোড করবো 3 কি প্রোডাক্ট, গিফট কার্ড প্রোডাক্ট, ওকে। সো আমার স্টোরের নাম কি, এটাই। সো আমার স্টোরের জন্যই তো আমি হচ্ছে এই গিফট কার্ডটা বানাইছি, সিএমবিডি গিফট কার্ড। সো কেউ যদি সিএমবিডি গিফট কার্ড পারচেস করে তাহলে ওই টাকা সমমূল্যে যে কোনো প্রোডাক্ট আমার স্টোর থেকে পারচেস করতে পারবে। এইটুকু জাস্ট মাথায় রাখেন, বাকি বিষয়গুলো আমরা এখনই দেখতেছি। এটা ডিসক্রিপশন আমরা দিতে পারি, এই প্রোডাক্টের ডিসক্রিপশন। তো গিফট কার্ড প্রোডাক্ট ডিসক্রিপশন, এটা ডিসক্রিপশন লিখে নিলাম। তো একটা গিফট কার্ড হচ্ছে মানে লিখে দিল, এই হচ্ছে গিফট কার্ডের কি ডেসক্রিপশন। গিফট কার্ডে কোনো ইমেজ আপলোড করতে পারি, সো ইমেজগুলো গিফট, আচ্ছা হোয়াটএভার, আমরা হচ্ছে আপাতত একটা হচ্ছে কি করি, যে কোনো ইমেজ আপলোড করে দিই। এটা ধরেন হচ্ছে আমার গিফট কার্ডের প্রোডাক্ট ইমেজের ব্যানার বা প্রোডাক্ট ইমেজ ফটো যেটা বলে, হ্যাঁ সেটা।
এই একইভাবে আমরা যখন প্রোডাক্ট আপলোড করছি, প্রোডাক্টের একটা টাইপ দিয়েছি, সেই প্রোডাক্টের টাইপ হচ্ছে গিফট কার্ড। গিফট কার্ড। ভেন্ডর কে? ভেন্ডর হচ্ছে আমি নিজে। ভেন্ডর কিন্তু আমি নিজে, রাইট? আমার যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট। সো ভেন্ডর আমি সিএমবি দিয়ে দিলাম, কারণ এই গিফট কার্ডটা আমি সেল করতেছি। আমার সাপোজ দারাজ যদি কোনো গিফট কার্ড সেল করে, সো ওই গিফট কার্ড যদি আমরা কিনি, তার মানে ওই গিফট কার্ড কেনার বিনিময়ে একটা কোড পাবো। সেই কোড দিয়ে উইথাউট পেইং মানি, আমরা কোনো নতুন করে কোনো পেমেন্ট করা ছাড়া ওই গিফট কার্ড সমূল্যে যে কোনো প্রোডাক্ট আমি দারাজ থেকে কিনতে পারবো। এখন বুঝতে পেরেছি? সো দারাজ একটা গিফট কার্ড দিলে, এখন দারাজে তো অনেক সেলার আছে, যে কোনো সেলারের প্রোডাক্ট আমি কিনতে পারবো ওই গিফট কার্ডটা ইউজ করে। ওকে, সো এটা আমরা কালেকশন হিসেবে কোন কালেকশন অ্যাড করতে যাচ্ছি সেটা আমরা ধরাইতে পারি। এটা ট্যাগ আমরা কি দিতে যাচ্ছি সেই ট্যাগ আমরা দিতে পারি। ক্লিয়ার? তারপরে কি হচ্ছে, টেমপ্লেট হাবে যাবে এগুলো। তারপরে আমরা কত কত টাকার গিফট কার্ড রাখতে যাচ্ছি। দাঁড়ান, আমরা রাখতে যাচ্ছি 1000 টাকার গিফট কার্ড। এগুলো হচ্ছে ভ্যারিয়েশন বলতে পারি। 2000 টাকার গিফট কার্ড, 5000 টাকার গিফট কার্ড, 10,000 টাকার গিফট কার্ড। ওকে, সো আমরা গিফট কার্ডের ভ্যারিয়েশন আপলোড করার ডান। এটা একটা প্রোডাক্ট হিসেবে আমরা আপলোড করেছি। কোথায় ইয়া করতে বলছে? সবই তো ঠিক আছে, ফাইন। আমাদের নতুন একটা প্রোডাক্ট আমরা আপলোড করেছি, বাট প্রোডাক্টটা আমরা একটু প্রিভিউ করে দেখে আসি প্রোডাক্টটার কি অবস্থা। দেখেন, এটা কিন্তু একটা প্রোডাক্টের মতোই আমার আপলোড হয়েছে। তার মানে আমি যদি 1000 টাকার সমমূল্যের যে কোনো একটা গিফট কার্ড নিই, তার মানে 1000 টাকার সমমূল্যের যে কোনো প্রোডাক্ট আমার ওয়েবসাইট থেকে পারচেস করতে পারবেন। 1000 টাকা বেশি হলে, যত টাকা বেশি হবে তত টাকায় শুধুমাত্র আমার পারচেস করতে হবে। এখন বলতে পারেন গিফট কার্ডটা কেন? তাই অ্যামাজনে যান না, অ্যামাজন গিফট কার্ড সার্চ করেন, দেখবেন ওয়ালমার্ট গিফট কার্ড, এরকম প্রত্যেকটা বড় বড় ই কমার্স সাইটে কি করতেছে, বিভিন্ন গিফট কার্ড সেল করতেছে। এই গিফট কার্ডগুলোর মানেই হচ্ছে আপনি একটা অ্যামাউন্ট কিনে নিলেন, সেই অ্যামাউন্টের যে কোনো টাকা বা যে কোনো অ্যামাউন্ট আপনি আমার ওয়েবসাইট থেকে প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন, যে কোনো প্রোডাক্ট। ক্লিয়ার? তো অ্যামাজন গিফট কার্ডে আবার বিভিন্ন ভ্যারিয়েশন আছে। ওকে, ভ্যারিয়েশনগুলো হচ্ছে সে হয়তো স্পেসিফিক কোনো একটা ক্যাটাগরির জন্য গিফট কার্ড বানাচ্ছে, ওই ক্যাটাগরির গিফট কার্ড পারচেস করতে পারবেন। এগুলো বুঝানো কিছু নেই, কারণ সাধারণত এগুলো আমরা জেনারেলি দেখে থাকি, সচরাচর আমাদের চোখের সামনে আসে, তো এই বিষয়গুলো আমরা জানি। তো এই হচ্ছে আমার একটা প্রোডাক্ট আপলোড করছি। তো তার মানে আমরা 3 ধরনের প্রোডাক্ট আপলোড করছি। এক, সিম্পল প্রোডাক্ট, ভ্যারিয়েবল প্রোডাক্ট এবং গিফট কার্ড প্রোডাক্ট। সামনে ভার্চুয়াল প্রোডাক্ট আর ডিজিটাল প্রোডাক্ট আপলোড করা কীভাবে হয় সেই বিষয়গুলো সম্পর্কে আমরা দেখবো। সেগুলো আস্তে আস্তে যখন প্রয়োজন হবে সেগুলো আস্তে আস্তে আসবে। ওকে, এখন আমরা চলে যাচ্ছি কোথায়? গিফট কার্ডে। এখন গিফট কার্ডগুলো ইউজ করে কেমন সেটা আমরা দেখি। প্রোডাক্টটা আমরা আপলোড করা ডান। হ্যাঁ, সো আমি ম্যানুয়ালি ব্যাকএন্ড থেকে একটা গিফট কার্ড ক্রিয়েট করি। এই হচ্ছে গিফট কার্ডের একটা কোড। ওকে, সো এটা একটা এক্সপায়ারেশন ডেট দিতে পারি। কেউ যদি গিফট কার্ড কেনে তাহলে তাকে আগামী 1 মাসের মধ্যে হচ্ছে এই প্রোডাক্টটা খরচ করতে হবে বা এই গিফট কার্ডটা খরচ করতে হবে। ক্লিয়ার? বুঝতে পেরেছি? এখন এই গিফট কার্ডটা কোন কাস্টমারের জন্য আমি দিলাম? হচ্ছে এই কাস্টমারের জন্য। কেউ যদি চায় যে গিফট কার্ডটা অন্য কাউকে সেন্ড করবে, গিফট করবে, তাহলে তার ইমেলটা এখানে দিতে পারে। বা সাপোজ এই যে গিফট কার্ডটা না, এই গিফট কার্ডটা যদি কেউ পারচেস করে কাউকে গিফট করতে চায় সেটাও কিন্তু করতে পারবে। ওকে, হোয়াটএভার। সো তার মানে কি, আমি 10,000 টাকার সমমূল্যের একটা গিফট কার্ড ক্রিয়েট করলাম সাইদুল খানের জন্য, সেভ করলাম। গিফট কার্ডের একটা কোড আছে, সেই কোডটা হচ্ছে এই কোড। এবং এখানে দেখেন কারেন্ট ব্যালেন্স হচ্ছে এত, ইনিশিয়াল ব্যালেন্স হচ্ছে 10,000 টাকা। এখন আমি যত টাকা খরচ করবো তত টাকা এখান থেকে কমতে থাকবে। ওকে, সো তার মেইলে কিন্তু পাঠাই দিছে গিফট কার্ডটা। যেমন এখন যদি আমি আমার মেল চেক করি তাহলে দেখতে পাবো আমি একটা গিফট কার্ড রিসিভ করেছি, এবং সেই গিফট কার্ড দিয়ে আমি কি করতে পারবো? এই ওয়েবসাইটে যে কোনো পারচেস করতে পারবো, যে কোনো কেনাকাটা করতে পারবো। দেখেন এই যে আমি গিফট কার্ড পেয়ে গেছি।
10,000 টাকার একটা গিফট কার্ড পেয়ে গেছি। ওকে, এই হচ্ছে কোড। এই কোড দিয়ে আমি কি করতে পারবো? কেনাকাটা করতে পারবো এই সাইটে। বিষয়টা ক্লিয়ার? তো দেখেন, আমি শপ নাওতে যাই, আচ্ছা শপ নাওতে কোনো কিছু নাই, আমরা কালেকশনে যাই, এই প্রোডাক্টটা আমাদের, সেই প্রোডাক্ট আমরা পারচেজ করি। সাপোজ অ্যাড টু কার্ট করলাম, অ্যাড টু কার্ট করলাম। এই যখন চেক আউট করতে যাবে, এখন কি করতে পারে? এই যে গিফট কার্ডে যে কোডটা আছে সেই কোডটা অ্যাপ্লাই করবে। প্রোডাক্টের প্রাইস 0, কারণ গিফট কার্ডের ভ্যালু থেকে 960 টাকা কেটে নিছে। ক্লিয়ার? তো তার মানে প্রোডাক্টের প্রাইস 0। এখন যদি আমরা অর্ডার করি, দেখেন শিপিং রেট হাবিজাবি এখন আপাতত দেখাচ্ছে না, কারণ কি জানেন? আমরা এখনো পর্যন্ত কোনো পেমেন্ট গেটওয়ে সেট আপ করি না। ওকে, তো এইগুলোর ক্লাস আমাদের পরবর্তীতে হবে, তো যখন দেখবো তখন আমরা বিষয়টা বুঝতে পারবো। তো তার মানে আমি 960 টাকা কেনাকাটা করে ফেলেছি, বাকি যত টাকা থাকবে না ওইটা আমি আমার পরবর্তী কোনো একটা প্রোডাক্টের জন্য কেনাকাটা করতে পারবো। এখন বুঝতে পারছি গিফট কার্ডের ভ্যালুটা কি, গিফট কার্ডটা কেন কেনাকাটা হয়। জি স্যার। ওকে, পারফেক্ট। তো এই হচ্ছিল আমাদের গিফট কার্ড নিয়ে যত হাবিজাবি বিষয়গুলো। এবং 960 টাকা যদি আমি কমপ্লিট অর্ডারে ক্লিক করতাম, তাহলে আমার কারেন্ট ব্যালেন্স থেকে মানে 10,000 টাকা থেকে 960 টাকা কমে যেত। ক্লিয়ার? ওকে, দ্যাটস ইট। এখন আরেকটা বিষয় আছে, হচ্ছে ক্যাটালগ। ক্যাটালগ বিষয়টা হচ্ছে, এখন যদি আমি বলি তাহলে আরো বেশি কমপ্লিকেটেড হয়ে যাবে। এটা হচ্ছে হোলসেলারদের জন্য, পরবর্তীতে কোনো একটা সময় আমি দেখাই দিব না। ওকে, ইন দ্য ফিউচার আমার যত কাস্টমার থাকবে সেই সমস্ত কাস্টমারকে আমি এখান থেকে দেখতে পারবো, বিভিন্ন সেগমেন্টে ভাগ করতে পারবো কাস্টমারকে। সেগমেন্টটা কেমন? অ্যাটলিস্ট একবার পারচেস করেছে, যারা ইমেল সাবস্ক্রাইব করে রাখছে, যারা অ্যাবান্ডন কার্ড সম্পর্কে আমরা জানি না, এগুলো মার্কেটিং ক্লাস আমাদের দেখানো হবে, ডাজন্ট ম্যাটার, আমরা আপাতত স্কিপ করবো। ওকে, তারপরে কি কোম্পানিজ, কোনো কোম্পানির কাছ থেকে যে আমরা প্রোডাক্টগুলো পারচেস করে থাকি, এমন হয় না ডিরেক্টলি কোনো ম্যানুফ্যাকচার কোম্পানি থেকে আমরা প্রোডাক্টগুলো পারচেস করতে পারি, তাদের ইনফরমেশনগুলো আমরা এখান থেকে মানে অ্যাড করে রাখতে পারবো যে অমুক কোম্পানি থেকে আমরা প্রোডাক্টগুলো পারচেস করেছি। তার মানে কি, এতদিন পর্যন্ত আমরা যা দেখেছি সব সিম্পল ফিচার, যেটা ওয়ার্ডপ্রেসও আছে, যেটা শপিফাইতেও আছে, কিন্তু এখন থেকে আমরা যেগুলো দেখতেছি সেগুলো হচ্ছে ওরা হচ্ছে সবকিছুর হিসাব নিকাশ রাখে। ইন দ্য ফিউচারে আপনাকে অ্যানালাইটিক্স, যে পুরো একটা অ্যানালাইটিক্স দিবে যে আপনার টোটাল কত টাকা সেল হয়েছে, কোন সেল চ্যানেল বিষয়টা এখন বুঝবেন না, আমাদের সেল চ্যানেলে আলাদা একটা ক্লাসই আছে, এটা মূলত হচ্ছে বিশাল লম্বা একটা ক্লাস, তখন আমরা দেখবো। হ্যাঁ, কতজন ট্রাফিক ভলিউম, কতজন কনভার্ট হয়েছে, হ্যাঁ, টোটাল অর্ডার কত, টোটাল অর্ডার ভ্যালু কত, হ্যাঁ, কত টাকা খরচ হয়েছে, লাভ হয়েছে, লস হয়েছে, এই সমস্ত হিসাবগুলো ও আমাকে করে দিবে। কেমনে করে দিবে জানেন? ওই যে আমি দিয়ে আসছি যে এই প্রোডাক্টগুলো এত টাকা খরচ দিয়ে, কস্ট দিয়ে আমি প্রোডাক্টটা পারচেস করেছি, সেই প্রোডাক্টটাই আমি সেল করেছি এত টাকায়, এখন কত টাকা প্রফিট হয়েছে, কি হয়েছে, টোটাল কত সেল হয়েছে, কত টাকা হয়েছে, এই সমস্ত বিষয়গুলো ওয়ান বাই ওয়ান আমি সব কিছু দেখতে পাবো। বিষয়টা ক্লিয়ার? সেই সমস্ত রিপোর্ট ও আমাকে দিয়ে দিচ্ছে। রিপোর্টে যদি আমরা যাই তাহলে আরো ভালোভাবে দেখতে পারবো। দেখেন আমার কোন রিপোর্টটা দরকার। আমি চাই কত টাকা টোটাল পেমেন্ট হয়েছে, সেখানে আমি দেখতে পারবো ইন দ্য ফিউচার যে টোটাল এত টাকা পেমেন্ট হয়েছে, কোন কোন পেমেন্ট মেথড থেকে হয়েছে, কোন কার্ড ইউজ করেছে, কোন বিলিং অ্যাড্রেস ইউজ করেছে, সমস্ত বিষয়গুলা আমি দেখতে পারবো এখান থেকে। এই কারণেই শপিফাই হচ্ছে ফেমাস। ক্লিয়ার? বুঝতে পেরেছি? এবং জি। রানিং এখন কতজন ভিউ করে আছে, কোন লোকেশন থেকে ভিউ করে আছে, সেটাও আমি দেখতে পাবো। রানিং আপনার ওয়েবসাইটে কতজন অর্ডার করতেছে, কতজন ভিজিটর আছে দেখাবে। রানিং ভিজিটর হচ্ছে রাইট নাও একজন ভিজিটর আছে। এখন অর্ডার করতেছে কারা, দেখেন
এইরকম টাইপের ডট থাকলে বুঝে নিতে হবে তারা হচ্ছে ভিজিটর। হ্যাঁ, এরকম টাইপের ডট থাকলে বুঝতে হবে তারা এখন চেক আউট পর্যায়ে আছে। এরকম টাইপের ডট থাকলে বুঝতে হবে তারা এখন পারচেস করা ডান, মানে গত 10 মিনিটের ভিতরে কারা এগুলো করছে, আগামী 10 মিনিট পরে কারা করবে, সেই সমস্ত বিষয়গুলো এমনি রিপোর্ট দেখতে পারবো। এখানে আরো একটা রিপোর্ট আছে, যখন আমরা হচ্ছে কোনো একটা প্ল্যান পারচেস করবো তখন দেখতে পারবো। এই যে চলে আসছে। তো তার মানে কোন কান্ট্রি থেকে মানে প্রোডাক্টটা পারচেস করতেছে, যেমন আমার কান্ট্রি কোথায়, বাংলাদেশ। এই যে বাংলাদেশ থেকে অ্যাক্টিভ ইউজার একজন আছে, ক্লিয়ার? এই সমস্ত বিষয়গুলো এইভাবে রিপোর্টগুলো দেখতে পারবো। তারপর এই ডট মানে কি বলেন তো? ভিজিটর। এই ডট যদি হইতো, এই কালার যদি হইতো, তাহলে অর্ডার প্লেস করতেছে। এটা হলে চেক আউটে চলে গেছে, পারচেস করা ডান। সো রানিং কতজন পারচেস করতেছে সেই হিসাবটাও পর্যন্ত আপনাকে দিবে। বুঝতে পেরেছি? সেই হচ্ছে আমার মার্কেটিং। ডিসকাউন্ট হচ্ছে আমরা কিভাবে কুপন ক্রিয়েট করবো, তো কুপন ক্রিয়েট করা নিয়ে আমরা পরবর্তী কোনো একটা ক্লাসে করবো না। আজকের ক্লাসটা ওকে ফাইন। পরবর্তী বিষয়গুলো মানে গত যে বিষয়গুলো আমরা দেখলাম সেই কুপনগুলোকে আমরা দেখেছি। হ্যাঁ, ভার্চুয়াল মানি, গিফট কার্ডটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ভার্চুয়াল মানি টাইপ। এতক্ষণ পর্যন্ত আমি যে বিষয়গুলো দেখেছি এই বিষয়গুলো একটু কভার করার ট্রাই করবেন, কারণ হচ্ছে মূলত যে বিষয়গুলো দেখলাম এই বিষয়গুলো আপলোড করবেন, নিজে নিজে দেখবেন, ক্লাস ভিডিওটা দরকার হলে আবার দেখবেন, দেখার পরে এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। কারণ কনসেপচুয়াল ক্লাসগুলো হয় কি, অনেকে হচ্ছে বুঝতে পারে না, বাট আমি একদম রিয়েল এক্সাম্পল দিয়ে বোঝানোর ট্রাই করেছি আমার ফিজিক্যাল শপ টপ দিয়ে। হ্যাঁ, তো আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। সবার জন্য শুভকামনা রইল। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেনগুলো করতে পারেন। ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন? হ্যালো। আচ্ছা, স্যার আজকের ক্লাসে অ্যাসাইনমেন্টটা হচ্ছে, বলে নেই, অ্যাসাইনমেন্টটা হচ্ছে একটা গিফট কার্ড প্রোডাক্ট আপলোড করবেন। ওই গিফট কার্ডের প্রোডাক্টের লিঙ্কটা দিলেই হবে, এনাফ। ওকে, আর কিছুই না। জি ভাই, জি ভাই, এটা কোয়েশ্চেন করতে যাচ্ছিলাম। বলেন, ব্লগ কিভাবে অ্যাড করা লাগে একটু যদি বলতেন। বলেন, শুনতে পাইনি। ব্লগ, জি ভাই, বলতে শুনতে পাচ্ছি, বলেন। আমরা এই ব্লগটা কিভাবে অ্যাড করে এটা একটু যদি দেখাইতেন। ব্লগটা বলতে? এই যে স্যার টার্বো থিমে। থিমের কথা মনে হয় বলছে উনি। টার্বো থিমের কথা? জি, পোস্ট স্যার, ব্লগ পোস্ট। আমরা যখন টার্বো থিমটা কাস্টমাইজ করতেছি, ওইখানে আমরা কিছু সেকশন পেয়েছিলাম, ওই সেকশনগুলোকে আমাকে ইউটিলাইজ করতে হবে। ওকে, কেমনে করব? ব্লগের জন্য তো আমার কোনো না কোনো সেকশন আছে অবশ্যই, মাস্ট। প্রত্যেকটা থিমে ব্লগের জন্য আমার সেকশন থাকে। আমি কি করলাম, অ্যাড নিউ সেকশন, তারপরে কি ব্লগ অ্যাড করবো, রাইট? তো ব্লগ 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 কোথায়? উপরে উপরে। উপরে রেখে আসছি, এই নিচে, ব্লগ হ্যাঁ। পোস্ট। তো তার মানে এই হচ্ছে আমি ব্লগ পোস্ট উইজেটটা অ্যাড করলাম। এখনো পর্যন্ত যে ইয়াগুলো দেখাচ্ছে সেগুলো দেখাচ্ছে ডামি গুলা। হ্যাঁ, তো আমার কোনো ব্লগ আপলোড করা নাই, বিষয়টা ক্লিয়ার? তো আমার কোনো ব্লগ আপলোড করা নাই, আপনাকে ব্লগ আপলোড করতে হবে। ব্লগগুলো কোথা থেকে আপলোড করবেন? ফ্রম দ্য ব্যাক এন্ড। ব্যাক এন্ড কোথায়? ব্যাক এন্ড হচ্ছে আমার কন্টেন্ট, কন্টেন্ট, সরি, কন্টেন্ট না, অনলাইন স্টোর থিমে, অনলাইন স্টোরে পাওয়া যাবে সরি ব্লগ সরি, পোস্ট। অনলাইন স্টোরে, হ্যাঁ, দিস ওয়ান, ব্লগ পোস্ট। ব্লগ পোস্টে আসার পরে অ্যাড নিউ দিয়ে আমি আবার টাইটেলের জায়গায় টাইটেল, ডেসক্রিপশনের জায়গায় ডেসক্রিপশন এবং ইমেজের জায়গায় ইমেজ দিয়ে আমি ব্লগগুলো আপলোড করবো। ক্লিয়ার? যে ব্লগগুলো আমরা এখন আপলোড করব, যে ব্লগ পোস্টগুলো আমরা এখন ক্রিয়েট করব, সেই ব্লগ পোস্টগুলো আমার হোম পেজ বা আদার্স পেজে শো করবে। ক্লিয়ার? বুঝতে পেরেছি? টাইটেল, ডেসক্রিপশন, ইমেজ এবং হাবিজাবি যে কন্টেন্টগুলো অ্যাকচুয়ালি হোম পেজে দেখা যাচ্ছে ওরকম টাইপের। সো এটা হিডেন না করে ভিজিবল করে নিজেদের মতো করে প্রোডাক্টগুলো আপলোড করে দেবে। ক্লিয়ার? দ্যাটস ইট। আরো কোনো কোয়েশ্চেন? ভাইয়া
ভাইয়া গিফট কার্ডের লিংকটা কিভাবে সেট করবো এটা একটু দেখাতে। বুঝি না, একটু বলেন। গিফট কার্ডের লিংকটা, গিফট কার্ড যে দিতে বলছেন না, গিফট গিফট কার্ডের কার্ডের লিঙ্কটা লিংকটা কিভাবে কিভাবে সেট করবো, সেট এটা করবো? গিফট কার্ড আপলোড করার পরে প্রোডাক্টের লিঙ্ক এটা পেয়ে যাচ্ছিলাম, দেখেছেন কিনা যায় না। আমরা যখন অল কালেকশনে যাচ্ছি তখন এই হচ্ছে আমার প্রোডাক্ট। আচ্ছা, আপনার অনলাইন স্টোরে যাবেন, অল কালেকশনে যাবেন, দেখেন আই হ্যাভ টু প্রোডাক্ট। এই যে আমার গিফট কার্ড। ওকে, এই যে গিফট কার্ডের লিঙ্কটা আমরা কি করবো, সরাসরি দিয়ে দিব উইথ পাসওয়ার্ড। গিফট কার্ডের লিঙ্কটা কি হচ্ছে, আমার স্টোর ইউআরএল দেন স্ল্যাশ প্রোডাক্ট স্ল্যাশ আমার গিফট কার্ডের টাইটেল। ক্লিয়ার? এই প্রোডাক্টের লিঙ্ক, একটা গিফট কার্ড প্রোডাক্ট আপলোড করবেন, আপলোড করে সরাসরি সাবমিট করবেন হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট সেকশনে। ওকে, আমি ক্লাসে অ্যাসাইনমেন্ট প্লাস হচ্ছে ক্লাস ভিডিও দুইটাই দিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম ভাইয়া, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে।